2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশের অবস্থান 145টা দেশের মধ্যে 35তম। 2024 সালে এই সমীক্ষায় বাংলাদেশের অবস্থান ছিল 37তম এবং 2023 সালে এই সমীক্ষায় বাংলাদেশের অবস্থান ছিল 40তম। বাংলাদেশের বর্তমান স্কোর 0.6062, অর্থাৎ গত 2 বছরে আমরা 5 ধাপ উন্নতি করেছি। শুনতে মনে হচ্ছে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক ডেভেলপ করছে, তাই না? কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া, সে সবসময়ের জন্য পাকিস্তান, চায়নার সাথে বিভিন্ন ধরনের ঝামেলায় লেগে থাকে। আল্লাহ না করুক ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মধ্যে বাংলাদেশ যদি কোনোভাবে জড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে একটু চিন্তা করেন। নাইজেরিয়া, থাইল্যান্ড, মেক্সিকো, আলজেরিয়া এসব দেশও সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। তাহলে বাংলাদেশের পিছিয়ে থাকার আসল কারণটা কি? আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। 54 বছর বয়সী বাংলাদেশের সামরিক শক্তির দিক থেকে পিছিয়ে থাকার অনেকগুলো কারণ রয়েছে। সবগুলো বিষয় নিয়ে তো আলোচনা করা সম্ভব না, তবে মেইন চুম্বক অংশ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। তার আগে জেনে আসি এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান আসলে কত। এই ইন্ডেক্সে থাকা 45টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 17তম। অন্যদিকে ভারত এবং পাকিস্তান যথাক্রমে 4 এবং 7 নম্বরে রয়েছে। বাংলাদেশের সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, যেটার নাম আমি বলছি না, তবে এই ভার্সিটিটা বাংলাদেশের টপ 5-এর মধ্যে একটা ভার্সিটি। সেখানে দেওয়াল লেখায় আমি দেখেছিলাম, লেখা ছিল সামরিক খাতে ব্যয় কমাও, শিক্ষা খাতে ব্যয় বাড়াও। অবশ্যই শিক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে, তবে তাই বলে কি সামরিক খাত বন্ধ করে দিয়ে? এমনিতেই বাংলাদেশের সামরিক অবস্থা যাচ্ছে তাই। তার উপরে বাংলাদেশের মানুষের সামরিক সক্ষমতা নিয়েও বিশাল প্রশ্ন আছে। দেশে এমন একটা ভার্সিটি নেয় যেখানে যুদ্ধ, যুদ্ধাস্ত্র বা এই রিলেটেড কোনো সাবজেক্ট পড়ানো হয়। এরপরও যদি দেশের শিক্ষিত সমাজ এই ধারণা লালন করে, তাহলে আর বোঝার বাকি থাকে না বাংলাদেশ কেন পিছিয়ে আছে সামরিক দিক থেকে। আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের প্রত্যেকটা দেশে, যে 145টা দেশ র্যাঙ্কিংয়ে আছে, তার প্রত্যেকটা দেশে রিজার্ভ ফোর্স আছে। রিজার্ভ ফোর্স মানে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ নাগরিক, যারা প্রয়োজনের সময় মিলিটারিতে ইনক্লুড হতে পারবে। কিন্তু বাংলাদেশে একমাত্র দেশ যেখানে একজনও রিজার্ভ ফোর্স নেই। তবে বাংলাদেশে আনসার বাহিনী আছে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যারা কিছুটা সামরিক প্রশিক্ষণ নেয়। যুদ্ধের সময় তাদেরকে মোটামুটি ট্রেনিং দিলে যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে। তবে যে পরিমাণ রিজার্ভ ফোর্স আমাদের প্রয়োজন, সেই পরিমাণ রিজার্ভ ফোর্স আমাদের নেই। মজার ব্যাপার হচ্ছে, কেউ যদি এই রিজার্ভ ফোর্সের জন্য নিজেকে ট্রেনিং করাতে চায়, তাহলে অনেকেই জঙ্গি ট্যাগ দেয়। এবং আমাদের আশেপাশের কিছু দেশ, তারা আসলে কখনোই চায় না বাংলাদেশ, যেহেতু এখানে প্রচুর জনগণ, একটা রিজার্ভ ফোর্স তৈরি হোক। কারণ বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে অ্যাটলিস্ট 1 কোটি মানুষ যদি এখানে ট্রেনিং নেয়, তাহলে বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটা বেড়ে যাবে চিন্তা করেন। বাংলাদেশের সামরিক দিক থেকে দুর্বলতার বড় একটি চিত্র ফুটে ওঠে যদি বাংলাদেশের সামরিক বাহিনীর যে উইপনগুলো আছে বা যে অস্ত্রগুলো আছে সেদিকে আপনারা তাকান। উন্নত এয়ারক্রাফট, হেলিকপ্টার ক্যারিয়ার, ডেস্ট্রয়ার শিপ, এগুলার কিছুই নেই আমাদের। সমরাস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশের ইয়ারলি বাজেট $4.37 বিলিয়ন। সাম্প্রতিক উত্তেজনার সময়ে পাকিস্তান ভারতের যে 5টা বিমান ধ্বংস করেছিল, ওইগুলোর প্রাইসই প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। আর সেখানে পুরো একটা দেশের সম্মিলিত মিলিটারি বাজেট মাত্র $4.37 বিলিয়ন। বিশ্বের যে বিস্ফোরা ইসরায়েল, তাকে সবাই এত কদর করে কেন জানেন? কারণ এরা অনেক টাকা এই সামরিক খাতে ব্যয় করে। জনগণের দিক থেকে, এরিয়ার দিক থেকে বাংলাদেশের চেয়েও কিন্তু ছোট, কিন্তু সামরিক খাতে তাদের বাজেট, তাদের স্টাডি, এগুলো এমন পর্যায়ে নিয়ে গেছে যার কারণে বিশ্বের 15টা দেশের মধ্যে তারা চলে গেছে। অবশ্য গভর্নমেন্টকে দোষ দিয়েও কোনো লাভ নেই, কারণ এমনিতে অর্থনৈতিকভাবে দুর্বল দেশ আমরা। বিশ্বব্যাপী প্রায় $51.97 বিলিয়ন বাহ্যিক ঋণ আছে আমাদের দেশের। সব মিলিয়ে আমরা চাইলেও নিজেদের স্ট্রেংথ বাড়াতে বেশি টাকা ঢালতে পারি না। ভৌগোলিক দিক থেকেও এক প্রকার পিছিয়ে আছি আমরা। আমাদের দেশের তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো প্রাকৃতিক সম্পদের বিশাল চাহিদা আছে, আর এর পুরোটাই আমদানির উপর নির্ভরশীল। যদি কখনো বিশ্বের কোনো দেশ আমাদের এইসব পণ্য দিতে না চায়, তাহলে বাংলাদেশ একদম ধ্বংস হয়ে যাবে লিটারেলি। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা সামরিক বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত। যখন যেই ক্ষমতায় আসে, তখন সে এই সামরিক বাহিনীকে ইউজ করতে চায়, যার ফলে এই সামরিক বাহিনীর যে কার্যক্ষমতা, তাদের যে পেশাদারিত্ব, তা চরমভাবে ক্ষতির মুখে পড়ে। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদেশ নির্ভরশীলতা এবং আধুনিকরণের চ্যালেঞ্জ। বাংলাদেশের সামরিক বাহিনীর যে ধরনের অস্ত্র রয়েছে, তার 67% আমদানি করা হয় চীন থেকে। ধরুন আগামীকাল বাংলাদেশ এবং চীনের মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা হয়, সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ এবং চীন যদি উভয়ে সমকক্ষ হয়, তাহলেও বাংলাদেশ যুদ্ধে পারবে না। এর কারণটা হচ্ছে, যেহেতু অধিকাংশ অস্ত্র চীন থেকে ইম্পোর্ট করা, তারা কিন্তু খুব ভালো করে জানে তাদের অস্ত্রের কমজোরি কোথায়, অর্থাৎ কিভাবে এই অস্ত্রগুলোকে ধ্বংস করতে হয়। যার ফলে দেখা যাবে চীন এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা সেম হওয়ার পরেও বাংলাদেশ এই যুদ্ধে হেরে যাবে। এটা একটা
নেগেটিভ দিক। আর এসব কারণে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক পিছিয়ে আছে। চাইলেও বাংলাদেশ সামরিক দিক থেকে ভালো কিছু করতে পারছে না। এখন তাহলে উপায় কি? বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধির জন্য বেশ কিছু কার্যকর রণনীতি গ্রহণ করতে পারে, যেগুলো দেশটির বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে। অবশ্য এই লক্ষ্যে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে, আর এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ফোর্সেস গোল 2030। মূলত বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে আধুনিক করার লক্ষ্যে এই প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। 2009 সালে হাতে নেওয়া এই প্রজেক্টটা 2017 সালে নতুনভাবে সাজানো হয়, আর সেই অনুযায়ী এখন কাজ করা হচ্ছে। এই প্রজেক্টের কিছু ইনিশিয়েটিভ সম্পর্কে ছোট্ট করে বলি। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে প্যারা কমান্ডো ব্রিগেড, নদী প্রকৌশল ব্যাটালিয়ন যুক্ত করা হবে। পাশাপাশি VT-5 লাইট ট্যাঙ্ক, TRG-300, টাইগার MLRS, বাইরাক্তার TB2 ড্রোন ইত্যাদি সমরাস্ত্র কেনা হবে। এমনকি নাইট ভিশন, ব্যালিস্টিক হেলমেট, GPS, কমিউনিকেশন ডিভাইসও যুক্ত হবে সেনাবাহিনীর ঝুলিতে। পাশাপাশি বাংলাদেশ নেভিতে সাবমেরিন ও নৌ বিমান শাখা এবং সোয়ার্স নামক বিশেষ বাহিনী সংযুক্ত করা হবে। পাশাপাশি চীন ও তুরস্ক থেকে ফ্রিগেট, ল্যান্ডিং ক্রাফট, কমান্ড শিপ কেনারও পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এর সঙ্গে বিমান বাহিনীকে আধুনিক করার জন্য J-7 BGI, IAC-130, K-8, Mi-171 SS এর মতো বিমান, FM-90 SAM, Selex R-8031DL এর মতো রাডার প্রতিরক্ষা ব্যবস্থা এবং J-10CE ফাইটার স্কোয়াড্রন, UCAV স্কোয়াড্রন কেনা হবে। বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরি হবে লালমনিরহাট, কক্সবাজার, বরিশাল এবং সিলেটে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ এই প্রজেক্ট আসলে কতটা সফল হতে পারে। রিসেন্টলি বাংলাদেশ চীন থেকে 50টির অধিক অত্যাধুনিক যুদ্ধযান ক্রয় করছে। সেই তালিকায় আছে 44টি MBT-2000 মেইন ব্যাটল ট্যাঙ্ক, 2টি রেজিমেন্ট FM-90 শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, QW-2 এবং FN-6 হ্যান্ডহেল্ড এন্টি এয়ারক্রাফট মিসাইল, PF-98 এন্টি ট্যাঙ্ক রকেট এবং 36টি WS-22 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এছাড়াও রাশিয়া থেকে BTR-8 আর্মড পার্সোনাল ক্যারিয়ারও ক্রয় করা হয়েছে, যা সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পেট্রোল বোট, MRP সমুদ্র সুরক্ষা এবং শান্তিরক্ষা মিশন বাংলাদেশ সেনাবাহিনীকে হেল্প করতে পারে। বাংলাদেশেরও কিন্তু নিজস্ব শিপইয়ার্ড এবং এয়ারোনটিক্যাল সেন্টার রয়েছে, যেখানে পেট্রোল ক্রাফট তৈরি, ফাইটার জেট এবং হেলিকপ্টার মেরামত করা হয়। চাইলে এই সব জায়গাগুলোকে বিকশিত করে অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি এনে আমরা কিন্তু আমাদের এই সেন্টারগুলোকে আরো উন্নত করতে পারি। এখানেই আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতে পারি। আমি জানি জিনিসটা বলা যতটা সহজ, আসলে করাটা একটু কঠিন, তবে চেষ্টা করলে আমরা অবশ্যই পারবো এবং অস্ত্রের উপর আমাদের যে বিদেশ নির্ভরশীলতা আছে সেটা একটু হলেও কমাতে পারবো। পরিসংখ্যান বলছে বাংলাদেশের 165 মিলিয়ন জনগণের মধ্যে 6.8 মিলিয়ন মানুষ ফিট ফর সার্ভিস, অর্থাৎ তাদেরকে যদি কোনো ধরনের মিলিটারি ট্রেনিং দেওয়া হয় তাহলে তারা যে কোনো সময় যুদ্ধ করতে পারবে। এর অন্যতম উদাহরণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই সময় বাংলাদেশের চাষাভুষা সাধারণ মানুষ ভারতে যে 2-3 মাসের ট্রেনিং নিয়ে পাকিস্তানের সাথে বীর দর্পে লড়াই করেছিল। এখন যদি এই 6.8 মিলিয়ন মানুষ কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ নেয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী হবে একটু কল্পনা করেন। এজন্য দরকার বাংলাদেশের সামরিক কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ যেসব ভালো ভালো দেশ আছে তাদের সাথে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করা। আমি জানি এই ধরনের যে ইনিশিয়েটিভ এটা অনেক দেশ চোখে দেখতে পারবে না, অনেক দেশ এখানে বাগড়া দিবে। এজন্য ভালো ভালো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে আরো বৃদ্ধি করা এবং বাংলাদেশের সামরিক খাতে বাজেট বাড়ানো যতটা সম্ভব পারা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।